টিটু টুডে আপনাদের চ্যানেল, খবর, মতামত, বাস্তবতা। আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন এবং পরবর্তী দেখবেন, সবাইকে স্বাগতম। আজকে আমার থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলবো। আন্তর্জাতিক আদালত, সেনাবাহিনী এবং বর্তমান সরকার ডক্টর ইউনূসের পদক্ষেপ, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং পাশাপাশি খবর, মতামত এবং তার বাস্তবতা নিয়ে কথা বলবো। আজকে আমি দুটো এপিসোডই দেখেছি, বিশেষ করে ইলিয়াস এবং পিনিয়াকিদা দুজনকে আমি সম্মান রেখে কথা বলছি। তারা সেখানে বিভিন্ন ধরনের মতামত এবং বিশ্লেষণ উপস্থাপন করেছে এবং জুলাই অভ্যুত্থানের যে বিপ্লবিক চেতনা কিছুটা হলেও তারা আবার ফিরে পেয়েছে। আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে জুলাই যে ঘটনা সংঘটিত হয়েছে, অপরাধ সংঘটিত হয়েছে, তার জন্য ৩০ জনকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক আদালতে যে ৩০ জনকে দোষী সাব্যস্ত করে ডাকা হয়েছে, তাদের মধ্যে ১৪ জন সেনা কর্মকর্তা আছে যারা বর্তমান চাকরিরত আছে এবং তাদেরকে আগামী ২১ তারিখের মধ্যে রিজাইন করে আদালতে হাজির হওয়ার জন্য বলা হচ্ছে। তো এই জায়গাটা থেকেই যে খবর এবং সংবাদ বের হচ্ছে যে এরা আসলে দোসরদের সহযোগী ছিল এবং দোসরদের যে আয়নাঘর সেটা লালন এরা করত এবং আয়নাঘরে এদের মাধ্যমেই অত্যাচারিত হতো। বাস্তবতা নিরিখে এদের বিচারের জন্য এখন আন্তর্জাতিক আদালত তাদেরকে বিচারের শরণাপন্ন হওয়ার জন্য তাদেরকে লিগেল নোটিশ বা আপনি বলেন যে অ্যারেস্ট ওয়ারেন্ট বা যেটাই বলেন না কেন, তাদেরকে একটা আইনি পদক্ষেপের মধ্যে নিয়ে আসছে। বাংলাদেশ অভ্যুদয়ের পর থেকে এই প্রথম সেনাবাহিনী বা আমাদের দেশের সর্বোচ্চ বাহিনীর বিরুদ্ধে, কর্মরত অফিসারদের বিরুদ্ধে মার্শাল কোর্টের বাইরে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের সম্মুখীন হচ্ছে বিদায় বর্তমান সরকারকে আমরা সাধুবাদ জানাই। কারণ বাংলাদেশের জনগণ একটা ক্লিন সেনাবাহিনী দেখতে চায় এবং যে সেনাবাহিনীর ইমেজ হবে, যাদের বাংলাদেশকে নিয়ে হবে আমরা বাংলাদেশি সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কাউকে লেজুর ভিত্তি না করে নিজেকে, বাংলাদেশটাকে নিজের বুকে ধারণ করে এ দেশটাকে রক্ষা করব। যে জিনিসগুলো উঠে এসেছে, সেনাবাহিনীর কর্মকর্তারাই বিদেশি অন্যান্য বাহিনীর সাথে যোগসাজশ করে এদেশ থেকে কিছু লোক ওই দেশে পাচার করেছে, ওই দেশের কিছু লোক এদেশে এনেছে এবং আমাদের দেশের লোকদেরকে তৎকালীন সরকারের প্ররোচনায় বিভিন্ন গুম খুনের সাথে জড়িত ছিল, যাদের দেশ রক্ষায় বহিঃশক্তি থেকে রক্ষা করার জন্য প্রধান দায়িত্ব, দেশের সুশৃঙ্খল জনগণ তৈরি করার জন্য, সুশৃঙ্খলতা ফিরিয়ে জন্য প্রধান দায়িত্ব, তারা সেই দায়িত্ব পালন না করে সামান্য কিছু প্রমোশনের জন্য, সামান্য দুনিয়াবি লাভের জন্য তারা অন্যায়ের পথ বেছে নিয়েছে। একটা কথা আছে যে বিচারের জন্য সবাইকে একদিন সম্মুখীন হতে হবে। যে অন্যায় করবে তার ফলাফল কেউ এই পৃথিবীতে পাবে, কেউ আখিরাতে পাবে। তবে ফলাফলের মাত্রা যদি, অন্যায়ের মাত্রা যদি বেশি হয়, সেক্ষেত্রে এই পৃথিবীতে দৃশ্যমানটা বেশি হয়। সেই জায়গা থেকে আমি বলবো যে অন্যায়কারী কখনোই রেহাই পেতে পারে না, কারো প্রশ্রয়ে থাকতে পারে না। আমাদের সম্মানিত সেনাপ্রধান মার্শাল কোর্টের কথা বলেছিলেন এদের বিচারের জন্য। আমি মনে করি মার্শাল কোর্টে পূর্বে অনেকের বিচার হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তাদের, এই প্রথম যে বিচারটা হচ্ছে, আসলে সেনাবাহিনীর কোনো এখতিয়ার নেই সাধারণ জনগণের উপরে গুলি চালানো, যেটা আমরা পূর্বে ভিডিও দেখেছি। সেনাবাহিনী সরাসরি গুলি চালিয়েছে, বিভিন্ন মিডিয়াতে এগুলো এসেছে এবং সেই বিষয়গুলো উপস্থাপন করে সেনাবাহিনীর যে কমান্ডিং পজিশন আমরা দেখেছি
এবং কিভাবে তারা তাক করে আছে জনগণের দিকে বন্দুক ধরে, সেগুলো আমরা দেখেছি। বাস্তবিক অর্থে সেনাবাহিনীর কাজ দেশ রক্ষা, কোনো সরকারকে রক্ষা নয়। তো সেনাবাহিনী কোনো বহিঃশত্রু থেকে দেশকে রক্ষা করবে, কোনো বহিঃশত্রু বন্ধু নয়। আমরা বন্ধু, রাষ্ট্র বন্ধু হতে পারি, কিন্তু বহিঃশত্রুর বন্ধু কখনো হব না। রাষ্ট্রকে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেনাবাহিনী খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এটা আমাদের বিশ্বাস। আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে সেনাবাহিনীর এই সদস্যদেরকে ডেকে আমি মনে করি সরকারকে একটি ধন্যবাদ দেওয়া উচিত, যেখানে পিনাকিদা এবং ইলিয়াস ভাই দুজনেই বলেছেন যে অনেকদিন পর জুলাইয়ের অভ্যুত্থানের একটা বাস্তবিক রেজাল্ট আমরা পেতে যাচ্ছি। আসলে বাস্তবতা হলো, আমরা তাড়াহুড়া করলে কোনো কাজই করা সম্ভব নয়। প্রত্যেকটা কাজ ধীরে সুস্থিরে করতে হয়। এই জন্য ধন্যবাদ দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি না করতাম, তাহলে এই দেশটা এতদিনে আরো সুন্দর এবং সোনার সংস্কার হতো। আমাদের প্রবলেম গুলো কোথায়? আমরা গত 17 বছরে কোনো আন্দোলন করতে পারি নাই, দাবি দাবা নিয়ে কথা বলতে পারি নাই। ইউনূস সরকার আসার 1 মাসও হয় নাই, আমাদের অমুক দাবি অমুক দাবি, কেউ বলছে আমরা এটা চাই, কেউ বলছে আমরা ওটা চাই। এই চাওয়াগুলো কোথায় ছিল আমি জানি না গত 17 বছরে। কিন্তু ইউনূস সরকার আসলো আর দাবি দেওয়া চাওয়া শুরু হলো। আনসার আসলো, রিক্সা শ্রমিকরা আসলো, ওরা আসলো, এই লীগ ওই লীগ, বিভিন্ন নামে ওরা আসলো, ফকিররা আসলো। তারপরে স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, এই বিভিন্ন দাবি দাবা নিয়ে আসতেছে। কর্মচারীরা, সচিবালয়ের কর্মচারীরা বিভিন্ন দাবি দাবা নিয়ে আসতেছে। এই যে এত দাবি দাবা, এই এত কিছু চাওয়া, যে সরকারটা নির্বাচিত সরকার নয়, জনগণের সরকার, আবার জনগণ এখানে তাদেরকে উপস্থাপন করেছে, তাদের প্রাপ্ত জ্ঞান দিয়ে এই সরকারকে, দেশকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে সেই চিন্তায় যখন সরকার, সেই সরকারকে আমরা বিপদে ফেলার বারবার চেষ্টা করছি। এই যে যারা জুলাই সনদ করে আমরা হাক ডাক করছিলাম, জুলাই সনদের বাস্তবায়ন, আসলে এটা একদিনে সম্ভব না। গণভোট বা অধ্যাদেশের মাধ্যমে করতে হবে, সেটার জন্য প্রিপারেশন প্রয়োজন। সে বাস্তবতাকে মানতে হবে। আমরা শুধু খবরের পিছে দৌড়াই। খবরের পিছে দৌড়ানোর পরে কিছু বুদ্ধিজীবী আছে, কোন একটা খবর পাবলিশ হলে আমরা মতামত দিই, এই মতামত, এটা করলে এটা হবে, এটা করলে। তো বাস্তবতাটা কতটুকু বাস্তবায়িত করা যাবে সেই জিনিসটা নিয়ে আমরা ভাবি না। আজকে এই বাস্তবতার নিরিখে আমার বলতে হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যাদেরকে দায়িত্ব দিয়েছে, যে প্রসিকিউশন, তাদের যে চিন্তা চেতনা ভাবনা ধীরে ধীরে প্রত্যেকটা কেসকে উপস্থাপন করছে। এবং জুলাই সনদের ভিত্তিতে যে কেসটা হলো এবং 30 জনকে আসামি করে যে প্রজ্ঞাপন জারি করা হলো, যে নির্দেশনা জারি করা হলো, এবং তার মধ্যে সেনা কর্মকর্তারা আছে, তাদেরকে আগামী 21 তারিখের মধ্যে যারা এখনো কর্মরত আছে ওই সেনা পদ থেকে ইস্তফা দিয়ে তাদেরকে আদালতে হাজির হতে হবে 22 তারিখে, আপনারা জানেন। তো এই বিষয়টা আমি আপনারা পজিটিভলি দেখেন যে প্রতিটা কাজ হুট করে হয় না, ধীরে ধীরে করতে হয়, ধাপে ধাপে করতে হয়। এই ধাপে ধাপে আমরা জনগণ যে আমাদের ধৈর্য শক্তি, যেটা এই শক্তিটা আমরা অর্জন করতে পারতেছি না। কারণ বারবার চিন্তা করতেছি সরকার এই করতেছে না, ওই করতেছে না, সরকার এই সমস্যা ওই সমস্যা। সরকার তো বিশাল টাকার পাহাড় গড়ে দিচ্ছে। আমার ইলিয়াস দাও বলেছেন যে, ইলিয়াস এবং পিনাকিদা দুজনেই বলেছেন যে ইউনূস গং প্রচুর পরিমাণ কোটি কোটি টাকা অর্জন করেছে। আসলে যে সরকারে থাকে সে কিছু না কিছু সুযোগ সুবিধা নেয়। একবারে ফেরেস্তা না এরা, এ সুযোগ সুবিধা নেবে না। আমি বিশ্বাস করি যে এরা কিছু না কিছু ওদের সুযোগ সুবিধা নিয়েছে। যেমন এখন ইলিয়াস ভাই বলেছেন যে এখন কোন প্রতিষ্ঠানের আগে গ্রামীণ কথাটা থাকলেই হবে, তাহলে তিনি প্রচুর কাজ পাবেন। আসলে বাস্তবতা হচ্ছে গ্রামীণ কথা থাকলেই হবে না, গ্রামীণ অনেকেরই আছে। আওয়ামী লীগ বলতে অনেকেরই গ্রামীণ প্রতিষ্ঠান আছে। তো আসলে সঠিক লোক লুটপাট কে না করছে, হয়তোবা
ডক্টর ইউনূসকে সবাই আমরা সহযোগিতা ওইভাবে করিনি, বিশেষ করে আমলারা করতেছে না। তো নাম হলেই যে কাজ হয়ে যাচ্ছে, অনেক সময় যেগুলো একনেকে পাস হয় সেইগুলো পাস ওইভাবে হচ্ছে না। আর কিন্তু যেগুলো একনেকের বাইরে ছোট ছোট কাজ, এগুলোতে লুটপাট হচ্ছে, কারণ সেগুলোতে ইউনূস সরকার কোনো প্রভাব ফেলতে পারতেছে না। যারা আছে এখানে তাদের এখানে একটা প্রভাব ফেলে পারতেছে। তো বিষয়গুলো ওইভাবে দেখেন। খবর নিয়ে আমরা খুব মতামত দিই, মতামতের বাস্তবতা নিয়ে কি হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি না। আমাদের একটা নির্দিষ্ট সময় দিতে হবে, সময়কে স্পেন্ড করতে হবে, তাদেরকে আমাদের ধারণ করতে হবে। তাহলে আমরা জুলাই সনদের বাস্তবায়ন দেখতে পাবো এবং জুলাই সনদকে আমরা সাংবিধানিক হিসাবে আমরা স্বীকৃতি দিতে পারবো। সুতরাং সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আমি বলবো, এবং ধৈর্যের সহিত আগামী দিনগুলো কথা চিন্তা করে আমাদের এই সরকারকে সহযোগিতা মনোভাব নিয়ে সবাইকে এগিয়ে আসার জন্য বলবো। এবং আমাদের সাথে থাকুন, সরকারের সাথে থাকুন, এবং আগামী নির্বাচন যত দ্রুত সম্ভব করে হয়ে গেলে আমরা যেন এই সরকারকে ভুলে না যাই, এবং এই সরকারের যে পদক্ষেপগুলো এগুলো যেন সামনে আরো বাস্তবায়ন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।